জুলাই নিয়ে অনেক স্মৃতি মনে পড়ে যখন একা একা থাকি। এই আন্দোলন, এই সংগ্রাম, এই শহীদ পরিবার, এই আহতদের চেহারা যখন দেখি, তখন এই জুলাইকে নিয়ে অনেক স্মৃতি মনে পড়ে আমার। আমি কারণ হচ্ছে জুলাইতে প্রথম যখন আন্দোলন শুরু হয়, বৈষম্য বিরোধী আন্দোলন, কোটা আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন যখন শুরু হয়, আমি সেই থেকেই প্রায় প্রতিদিনই সুযোগ পেলেই আন্দোলনে সম্পৃক্ত হতাম। আমার বয়স হয়েছে অনেক, কিন্তু আমি সবসময় যে সমাজে অন্যায়, অবিচার, দুর্নীতি, হত্যা, গুম, নির্যাতন, রাহাজানি, ধর্ষণ, এগুলোর বিরুদ্ধে আমার ছাত্র জীবন থেকে, অর্থাৎ ছোটোকাল থেকে আমার এইগুলোর বিরুদ্ধে আমার অবস্থান গ্রহণ সবসময় ছিল। যে কোনো অন্যায়ের প্রতিবাদী কাজে আমি মিছিলে যেতাম, ঝাঁপিয়ে পড়তাম। সেই দিক থেকে আমি জুলাই যখন আন্দোলন শুরু হয়, জুলাইয়ের শুরু থেকে আমি শেষ পর্যন্ত 5 আগস্ট পর্যন্ত আমি ছিলাম, এবং 5 আগস্ট, 6 আগস্ট এরপরেও ছিলাম। কারণ যখন দেশে কোনো সরকার ছিল না, তখন দেশের ছাত্রছাত্রীরা এই যে ট্রাফিক ব্যবস্থা, পুলিশিং ব্যবস্থা নিয়ন্ত্রণ করত, তখনও মাঠে ঘুরে ঘুরে দেখতাম যে কী অবস্থা হচ্ছে। তা আমি যে অনেক ঘটনা এর মধ্যে, রামপুরা বাড্ডায় মারামারি, শহীদ পরিবার, আমার বন্ধু রফিকুল ইসলাম শহীদ হয়েছে, অনেক ঘটনা মনে পড়ে। তবে আজকে আমি আপনাদের সামনে একটি ঘটনা শেয়ার করব। সেটি হচ্ছে এই যে জুলাই বিপ্লবের স্বাধীনতাটাকে বলা হয় 5 আগস্ট, যেদিন ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়েছে, তার ঠিক আগের দিন, অর্থাৎ আমাদের বিজয়ের ঠিক আগের দিনের ঘটনা। যে ঘটনাটা আমাকে খুব মর্মাহত করেছে, কারণ হচ্ছে বাংলাদেশের দুজন বিশিষ্ট ব্যক্তির উপর সেদিন পুলিশে যে সাঁড়াশি আক্রমণ ছিল, মুহুর্মুহু টিয়ারসেল নিক্ষেপ, রাবার বুলেট নিক্ষেপ, এইগুলো দুজন বিশিষ্ট ব্যক্তির উপর, সাথে আমরাও ছিলাম বিশিষ্ট ব্যক্তির উপর। সেই ঘটনাটা বলি। সেটি হচ্ছে 4 আগস্ট সকালবেলা প্রেস ক্লাবের ঠিক সামনে একটি প্রতিবাদ সভা হচ্ছিল, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলতেছে। এই ছাত্র আন্দোলনের পক্ষে শেষ দিকে যখন এক দফা এক দাবি, শেখ হাসিনার পদত্যাগের যখন একটা দাবি উঠছিল যে এই স্বৈরাচারী সরকারকে পদত্যাগ করতে হবে, তার ঠিক 4 আগস্ট সকালবেলা প্রেস ক্লাবের সামনে একটি প্রতিবাদ সভা হচ্ছিল। প্রতিবাদ সভাটি ছিল পেশাজীবী পরিষদের। এই পেশাজীবী পরিষদে তখন নেতৃত্ব দিচ্ছিলেন আমাদের স্বনামধন্য সাংবাদিক গাজী রুহুল আমিন ভাই, এবং আমাদের বিশিষ্ট সাংবাদিক এবং কবি, সমালোচক, গবেষক কবি আব্দুল হাই শিকদার। এই দুইজন ব্যক্তির নেতৃত্বে মূলত এই প্রতিবাদ সভাটা হচ্ছিল। এবং এখানে সেদিন উপস্থিত ছিলেন আমাদের আরেকজন বুদ্ধিজীবী এবং আন্দোলনের সাথে সম্পৃক্ত, যিনি পিছন থেকে অনেক সহযোগিতা করেছেন, আমাদের ডক্টর আব্দুল মান্নান ভাই। এখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক ইথুন বাবু। তিনি খালি গলায় একটি গান গেয়েছিলেন, যে দেশটা তোমার বাপের নাকি, এই বিষয়গুলা। এবং ওখানে অনেকে, কবি তাসনিম মাহমুদ, কবি আফসার নিজাম সহ আমরা অনেকেই জায়গায় ওইখানে ছিলাম, ঠিক মঞ্চের কাছেই, যেখানে রুহুল আমিন গাজী ভাই এবং কবি আব্দুল হাই শিকদার ভাই বক্তব্য রাখছিলেন, তার ঠিক কাছেই আমরা ছিলাম। এবং সামনে প্রচুর পুলিশ ছিল। ওখানে আরেকটি কথা না বললে নয়, আপনারা জানেন একটি পরিচিত মুখ জুলাই বিপ্লবে, সেটি হচ্ছে শাহবাগে প্রেস ক্লাবের সামনে বাংলা মোটর, শহীদ মিনারে অনবরত আন্দোলন করতেন, বিভিন্নভাবে ছাত্রছাত্রীকে এবং জনশক্তিকে নিয়ে যেতেন। বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব এবং বিশিষ্ট অভিনেতা, নাট্য পরিচালক এবং বিশিষ্ট আবৃত্তি শিল্পী মাহবুকুল ভাই ওখানে ছিলেন। আমরা সবাই একসাথে ছিলাম। কিন্তু শেষ মুহূর্তে যখন আমাদের সবার বক্তব্য শেষ, আমরা কবিতা পড়েছি, সেই প্রতিবাদী কবিতা। আমরা সবসময় জুলাই বিপ্লবের প্রতিবাদী কবিতা পড়েছি। জীবনের মায়া উপেক্ষা করে পুলিশ আমাদেরকে হামলা করতে পারে, পুলিশ মামলা করতে পারে, গুম করে দিতে পারে, খুন করতে পারে, ছাত্রলীগ যুবলীগের লোকজন আমাকে হত্যা করতে পারে আমাদেরকে। তারপরেও আমরা সব কিছু উপেক্ষা করে এই দেশকে একটি ফ্যাসিস্ট মুক্ত দেশ দেখবার জন্য আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম। ওই দিন যখন দুপুরের দিকে বক্তব্য রাখতে রাখতে এবং বিভিন্ন অনুষ্ঠান করতে করতে দুপুর হয়ে যায়, দুপুরের দিকে যখন রুহুল আমিন গাজী ভাই, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, তিনি অসুস্থ ছিলেন, তিনি যখন ঘোষণা করলেন যে আমরা এখান থেকে এই প্রোগ্রাম শেষ করে আমরা মিছিল নিয়ে শাহবাগে বৈষম্যবাদী ছাত্র আন্দোলনকারীদের সাথে, যারা বৈষম্যবাদী আন্দোলন করতেছে, তাদের সাথে আমরা একত্রতা ঘোষণা করব। রুহুল আমিন গাজী ভাই এই বক্তব্য দেওয়ার সাথে সাথে
সামনে যত পুলিশ ছিল, এদিকে হাইকোর্টের মোড় যেটা পানির ফোয়ারা, ওখান থেকে, এবং আমাদের অপোজিটে ছিল হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে অফিস, তার ভিতর থেকে, ওয়ালের উপর থেকে আমাদের উপরে টিয়ার সেল নিক্ষেপ করছিল এবং এই রাবার বুলেট, টিয়ার সেল, রাবার বুলেট, ছড়া গুলি যেটাকে বলা হয় স্প্লিন্টার, মানুষের শরীরের মধ্যে 200-300 ঢুকে আছে অনেকের শরীরে, সেগুলো চতুর্পাশে পুলিশ আর পুলিশ। এবং আমাদের অপোজিট থেকে যে রাস্তাটা সেগুনবাগের যে দিক, অর্থাৎ শিল্পকলার দিক ঢুকে গেল, সেই রাস্তা থেকে শুধু পুলিশই দেখা যায়। আমরা মাঝখানে অবরুদ্ধ হয়ে গেলাম। আমাদের পিছনে হচ্ছে প্রেস ক্লাবের ওয়াল, সামনে উত্তরে, পূর্ব, পশ্চিম এবং উত্তর পাশে শুধু পুলিশ আর পুলিশ। এবং সবচেয়ে হচ্ছে আমরা জনগণ যত পুলিশকে ধাওয়া দিচ্ছে, ওখানে পুলিশ খুব সম্পৃক্ত ছিল এবং খুব মানে করে পরিকল্পনা করে আসছিল পুলিশ, ওখানে একটা কিছু হয়েছে আমাদের সামনে এগোতে দিবে না। ঠিক তখন চতুর্দিকে যখন মানে কাঁদানে গ্যাস, টিয়ার সেলের গ্যাসে আমরা সবাই চোখে কিছু দেখতে পাচ্ছি না, তখন আমাদের কবি আব্দুল শিকদার ভাই এবং রুহুল আমিন গাজী ভাই প্রেস ক্লাবের ভিতরে ঢুকতে গেল। তখন ঢুকতে গিয়ে দেখে কি যে প্রেস ক্লাবের পশ্চিম পাশের গেটটা ভিতর থেকে তালা দেওয়া, ওনারা ঢুকতে পারে না। এখন সামনে পুলিশ মারমুখ অবস্থা, সবাইকে যাকে পাচ্ছে পিটাচ্ছে। এখন এই দুজনকে নিয়ে কোথায় যাব? তখন আমি দুজনকে ধরে নিয়ে আবার পূর্ব দিকে এসে, আবার পূর্ব পাশে যে এইটা আছে, গেটটা আছে সচিবালয় ঠিক অপোজিটে, আমি ওই পর্যন্ত গেটটা পৌঁছে দিয়ে রুহুল আমিন গাজী ভাই এবং আব্দুল শিকদার ভাইকে পৌঁছিয়ে দিয়ে আমরা আবার এই যে আফসার নিজাম ভাই, তাসনিম মাহমুদ ভাই, মাহমুদুল ভাই, আরও যারা ছিল আন্দোলনকারী, অনেকের নাম জানি না, কিন্তু আন্দোলন করতে গিয়ে আমরা রাজপথে সবাইকে আপন মনে করেছি। আমরা যখন আবার এই পুলিশের সাথে মারামারি করার জন্য আসলাম, আমরা আবার দেখি যে আমাদের চতুর্পাশে কেউ নেই, শুধু পুলিশ আর পুলিশ। ওদিকে আর একটা বিষয়, তখন প্রেস ক্লাবে, জাতীয় প্রেস ক্লাবের ভিতরে দুইটা গ্রুপ আছে, একটা ঢাকা সাংবাদিক ইউনিয়ন, একটা হচ্ছে আন্দোলনপন্থী, আর একটা হচ্ছে আন্দোলন বিরোধী। এখন আন্দোলন বিরোধী যে সাংবাদিকরা ছিল, অর্থাৎ আওয়ামীপন্থী, ফ্যাসিস্টপন্থী যে সাংবাদিকরা ছিল, তারা পূর্ব দিক থেকে বিশাল মিছিল করে, অকথ্য ভাষায় গালাগালি করে, স্লোগান দিয়ে আমাদের দিকে আসতেছিল। এখন ওই সাংবাদিকদের হামলা, পুলিশের হামলা, চতুর্দিকে আমরা দ্বিধাগ্রস্ত, কোথায় যাব আমরা? শেষ পর্যন্ত যে দিকে পেরেছে সেদিকে গিয়েছে, কিন্তু আমি মাঝখানে একা পড়ে গেলাম। আমি একা পড়ে গিয়ে আমি চোখে কিছু দেখি না, আমার সামনে একটা টিয়ার সেল এসে পড়লো। আমি পা থেকে শট দিয়ে, লাথি দিয়ে সরাতে গিয়ে ওটা উপরে উঠে গিয়ে আমার চোখের সামনে বাস্ট হয়ে গেল। এখন আমি চোখে কিছু দেখি না, পরে আমি চিৎকার দিয়ে বললাম যে কে আছেন, আমাকে একটু বাঁচান, আমি চোখে কিছু দেখতে পারতেছি না, আমি চোখ জ্বলে আমার। তখন পুলিশ অথবা সাংবাদিক, আমাদের সামনে সাংবাদিক ছিল, পুলিশের ছবি তুলতেছিল, পুলিশ অথবা সাংবাদিক কেউ একজন আমাকে হাত ধরে নিয়ে প্রেস ক্লাবের ওই একটা পিলার ধরিয়ে দিল, বললো যে এই প্রেস ক্লাবের পিলার, এই গ্রিল, আপনি পারলে ভিতরে যান। আমি কীভাবে ভিতরে যাব? আমি চোখ বন্ধ করে, উনি আমাকে বলে চলে গেল। এখন আমি পিছনে পুলিশ, যদি গুলি টুলি লাগে। এর মধ্যে কি হয়েছে, রাবার বুলেট আমার মানে কোমরে অর্থাৎ বেল্টের উপরে এসে লেগেছে, এবং আমি দেখেছি যে রাবার বুলেট পড়লো সামনে। এরপরে আমি ওই কোনো মতে চোখ বন্ধ করে উপর থেকে আমি গ্রিল টপকিয়ে প্রেস ক্লাবের ভিতরে ঢুকে মাঠের মধ্যে গিয়ে প্রেস ক্লাব মাঝখানে দিয়ে চিৎকার দিলাম, কে আছেন, আমাকে বাঁচান, আমার চোখ নষ্ট হয়ে যাচ্ছে, আমি চোখ কিছু দেখতেছি না। তখন এই তাসনিম মাহমুদ ভাই, আফসার নিজাম ভাই, আরও অনেক সাংবাদিক ছিল ভিতর থেকে এসে, আমাদের আন্দোলনকারী অনেকে ভিতরে ছিল, ভিতর থেকে এসে পত্রিকা ছিঁড়ে, পত্রিকায় আগুন জ্বালিয়ে আমার চোখের আগুনই করে, তখন আমি আস্তে আস্তে হলাম। তখন রুহুল আমিন গাজী ভাই এবং কবি আব্দুল শিকদার বলছিল, একে কামালকে তাড়াতাড়ি তোমরা হাসপাতালে নিয়ে যাও। তখন আমি বলছি যে না, আমি হাসপাতালে যাবো না, কারণ হচ্ছে আমাদের তখন ধারণা, আমরা জানি ধারণা কি, ঢাকা মেডিকেলে যে যাচ্ছে, ইসলাম ব্যাংক হসপিটালে যে যাচ্ছে, অর্থাৎ আহত হয়ে যারাই হাসপাতালে যাচ্ছে, পুলিশ ওখান থেকে অ্যারেস্ট করতেছে, পুলিশ ওখান থেকে অ্যারেস্ট করে অনেকে গুম করে দিচ্ছে। আমাদের তখন মনে ভয় যে আমরা যদি হাসপাতালে যাই, হাসপাতাল থেকে অ্যারেস্ট করবে, কালকে আমরা আন্দোলনে নামতে পারবো না। এবং এর মধ্যে ঘোষণা হয়ে গেছে পরের দিন বড় করে আন্দোলন হবে 5 আগস্ট। আমি 4 আগস্টের ঘটনা বলছি। তখন আমরা আর ওখানে মানে করলাম না যে আমি হাসপাতালে গেলাম না চিকিৎসা করতে, যে সুস্থ হয়ে যাব। পরবর্তীতে একটু পরে আমরা নামাজ পড়ে তখন বললো যে কি করবো এখন, রুহুল আমিন গাজী ভাই এবং আব্দুল শিকদার বললো যে তোমরা কাকরাইলে যাও, কাকরাইলে ওখানে গণ্ডগোল হচ্ছে। আমি কবি তাসনিম মাহমুদ এবং কবি আফসার নিজাম ভাই, আমরা 3জন, ভালো করে মনে আছে, আমরা 3জন প্রেস ক্লাবের সামনে বের হলাম। আমাদের সামনেই ওই যে আওয়ামীপন্থী, ফ্যাসিস্টপন্থী যে সাংবাদিকগুলো, ঢাকা সাংবাদিক ইউনিয়নের, আমাদের সামনে খুব মারমুখী, আমাদেরকে শুনে শুনে গালাগালি করতেছে আন্দোলনকারীদেরকে। আমরা কিছু না বলে চলে আসলাম কাকরাইলে। কাকরাইলে এসে দেখি রাস্তার উপরে অনেক ইট পাটকেল নিক্ষেপ করা, পুলিশ রমনা থানার ভিতরে
আপনারা জানেন এখন রমনা থানা এখন কাকরাইল মোড় থেকে ভিতরে এই রাজস্ব ভবনের অপোজিটে, ওখানে পুলিশ ভিতরে অবস্থান নিচ্ছে, পুলিশ ভয়ের মধ্যে আছে যে আন্দোলনকারী পুলিশকে আবার কিছু না করে। আমরা কাকরাইল মোড়ে গিয়ে রাস্তাবার ইট পাটকেল স্তূপ করা, কি করব, কোথাও যাব, আমরা তখন ক্ষুধার্ত। আমি বললাম যে আপনার ভাই আগে খেয়ে নিই, তারপর আন্দোলন করতে যাই। আমরা খেতে যাবো, ঠিক সেই মুহূর্তে দেখি উত্তর দিক থেকে শান্তিনগর থেকে বিশাল মিছিল আসতেছে। এটা ছিল বাড্ডা থেকে যত বেসরকারি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, তারপর ব্র্যাক ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়ান বাংলাদেশ ইউনিভার্সিটি, আরও ওই এলাকায় যত ইউনিভার্সিটি আছে সমস্ত বেসরকারি ইউনিভার্সিটির ছেলেমেয়েদের বিশাল একটা মিছিল আসতেছে। কাকরাইল মোড়ে আসার পর ওরা থানা হামলা করবে। আমি আফসার নিজাম ভাই, তাসলিম মাহমুদ অনেক বুঝে দিকে নিয়ন্ত্রণ করলাম যে পুলিশ ভয়ে ভিতরে ঢুকে গেছে, তোমরা থানায় হামলা করো না। তো কই যাব? আমরা বললাম যে শাহবাগ। ওরা আবার শাহবাগের রাস্তা চেনে না, কোন পথে যাবে। তারপর অনেকে আছে কাকরাইল দিকে আসেই নেই জীবনে, সামনে নেতৃত্ব দিতেছে। আমি বললাম এই পথে। তা আমরা সামনে নিয়ে তাদের শাহবাগ চলে গেলাম। শাহবাগ যাওয়ার পরে আমরা কবি তাসলিম মাহমুদ কোথায় হারিয়ে গেল আমাদের মাঝ থেকে, আমাদের কাছে আর পাই না, কোথায় মানে আন্দোলনের মধ্যে হারিয়ে গেছে, ফোন করে পাই না। পরে আমি আর আফসার নিজাম ভাই শাহবাগ অবস্থান নিলাম ওদের সাথে। আমরা এই যে ছাত্রদের সাথে, শুধু ছাত্র না ছাত্রী, অর্ধেক ছাত্রী হবে, ছাত্রছাত্রী সবার সাথে শাহবাগ গেলাম। 4 আগস্ট বিকেলবেলার ঘটনা বলছি, তখন বিকাল 3টা 3:30 বেজে গেছে। আমরা আফসানিজ ওখানে আন্দোলন করিডোরে আমরা ওখানে রাত 8টা-9টা পর্যন্ত ছিলাম। এরপরে সন্ধ্যা পরে আমি মাহমুকুল ভাইকে ফোন করলাম যে ভাই, শাহবাগের অবস্থা খুব ভয়ানক অবস্থা, এখানে আন্দোলনকারীদের পানি নেই, খাবার নেই। মাহমুকুল ভাইকে ফোন দিয়েছিলাম যে খাবার পানি পাঠান। এ হয়তো বা রাত্রে পাঠিয়েছিল, আমরা ছিলাম। আমরা তখন রাত 9টা, 10:30 দিকে আমি এবং আফসার নিজাম ভাই আমরা ওখান থেকে চলে আসলাম যে পরের দিন কি করা যায়। পরের দিন আমরা আবার 5 আগস্ট সকালবেলা আমি আর আফসার নিজাম আন্দোলনে নেমেছিলাম। তো সেটা পরের দিনের ঘটনা, আরও অন্য ঘটনা। আমি আজকে শুধু 4 আগস্ট আমার এটা খুব দাগ কেটেছে এই কারণে যে আমরা তো সাধারণ পাবলিক আন্দোলন করি, কিন্তু ওখানে দুজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন। একজন সাংবাদিক রুহুল আমিন গাজী, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, অসুস্থ মানুষ, আর একজন কবি আবদুল্লাহ শিকদার। রুহুল আমিন গাজী ভাই তার মাসখানেক পরে ইন্তেকাল করেছেন, কবি আবদুল্লাহ শিকদার এখন জীবিত আছে। এই দুজন ব্যক্তিকে আমরা আইডল মনে করতাম, দেশের গণ্যমান্য ব্যক্তি, বুদ্ধিজীবী মনে করতাম, কিন্তু তাদের উপরও সরকার হামলা করতে পিছপা হয় নাই। পুলিশ ন্যাক্কারজনকভাবে, জঘন্যভাবে তাদের উপর হামলা করেছিল ওই দিন। এইটা ছিল আমার কাছে খুব একটা মানে মানসিকভাবে খুব একটা খারাপ একটা দিক। আরও অনেক বিষয় আছে, অবশ্য অনেক দর্শক বলবেন যে এখানে মারামারি ঘটনা। হ্যাঁ, আমার সামনে অনেক শহীদ হয়েছে দেখেছি, গুলি লেগেছে, তারপর আহত হয়েছে, এরকম অনেক ঘটনা আর একদিন হয় বলবো। ভালো থাকবেন প্রিয় দর্শক। এবং আমরা আরেকটা কথা আমি বলতে চাই, সেটি হচ্ছে জুলাই বিপ্লবে, জুলাই আন্দোলনে আমরা একটা জিনিস দেখেছি, সেদিন বাংলাদেশে এক আওয়ামী লীগ বাদে, ফ্যাসিস্ট বাদে আর সবাই আমরা একাকার হয়ে গেছিল। জামাত ইসলাম, বিএনপি, জাতীয় পার্টির একটা অংশ, আরও যে অন্য যে আমার বাংলাদেশ পার্টি, হেফাজত ইসলাম, তখন এই আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না। ওদিকে ইনকলাব মঞ্চ, আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ছিল। আমরা তখন আমরা সবাই এক। আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে, আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে, স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন করে নেমেছে, আমরা সবাই এক। এখন আমাদের মধ্যে অনেক কথাবার্তা হচ্ছে, কিন্তু ওই দিন আমরা সব রাজনৈতিক দলকে, বিভিন্ন দল মত, শ্রেণী পেশার মানুষ, আবাল বৃদ্ধ বনিতা, যুবক যুবতী, শিশু কিশোর, সবাইকে দেখেছি আমরা। অর্থাৎ একার কোনো কৃতিত্ব নেওয়ার কোনো কিছু নাই। সেদিন সম্মিলিত প্রচেষ্টায়, সম্মিলিত সংগ্রামে, সম্মিলিত প্রতিবাদে শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট সরকার এদেশ থেকে তার দুপুরের খাবার রেখে পালাতে বাধ্য হয়েছিলেন।